সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। সকাল 11:30টায় জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ নিয়ে আরও খবর জানাতে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, জানাবেন আজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আর কি কর্মসূচি রয়েছে? উজ্জ্বল, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কিন্তু সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছুক্ষণ আগে রওনা করেছেন। তিনি রাজধানীর শেরেবাংলা নগরে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং ঠিক 12:40 অর্থাৎ প্রায় 1টার কাছাকাছি তিনি এইখান থেকে সেই উদ্দেশ্যে রওনা করেছেন। তিনি মূলত আজকের যে কর্মসূচিটি ছিল তার দিনের শুরুতে সেটি জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী যে জাতির সূর্য সন্তান রয়েছে, জাতির বীর সন্তান রয়েছে, সেই বীর শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়েই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর যে আনুষ্ঠানিকভাবে আজ রবিবার অর্থাৎ প্রথম কর্মদিবসে তিনি কিন্তু সেই কার্যক্রম শুরু করলেন বলা যায়। মূলত গেল শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর সাংবিধানিক কিন্তু একটি নতুন অধ্যায় চলছে, যেখানে দায়িত্ব গ্রহণ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি মূলত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজকে তার প্রথম কর্মসূচি ছিল এই জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং সেই আনুষ্ঠানিকতাই কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। মূলত মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বীর বিক্রম উপাধিতে পরবর্তীতে ভূষিত হন এবং তিনি রণাঙ্গনের সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন। তিনি যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, তিনি এই জাতির বীর সন্তানদের অর্থাৎ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে তিনি এই প্রত্যয়ে ব্যক্ত করেছেন যে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখা, বাংলাদেশের গণতন্ত্রকে সুসংগত করা, এর পাশাপাশি জাতির প্রত্যাশা পূরণে আগামীর বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ করার অঙ্গীকার, সেই বিষয়গুলো কিন্তু তার জেস্টার বা বডি ল্যাঙ্গুয়েজ, সেই বিষয়গুলোতে আমরা বা এই বার্তাটি বহন করে রাষ্ট্রের প্রধানের জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে সেই বার্তাটি বহন করেছে। আমরা সেই পরিবেশ লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার এবং রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয় এবং এর পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অর্থাৎ তিন বাহিনীর প্রধানরা কিন্তু উপস্থিত ছিলেন এইখানে এই শহীদ বেদিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যখন ফুল দিচ্ছিলেন এবং এর পরবর্তীতে তিনি এই কার্যক্রম শেষ করে জাতীয় স্মৃতিসৌধের যে পরিদর্শন বই রয়েছে সেই পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং এর পরবর্তীতে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বের হয়েছেন। তো উজ্জ্বল, এখনকার এই ছিল সার্বিক পরিস্থিতি। রাষ্ট্রপতির কার্যক্রম পরবর্তী জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বাহিনী রয়েছে, তারা মূলত তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ। পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান শেষে ব্রিফিং করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দেশপ্রেম এবং জনসেবার মানসিকতা নিয়ে ছেলে নিয়ে গেছিল সন্দেহভাজন, একটা ছেলেকে সন্দেহভাজন অ্যারেস্ট করার পরে তার কাছে পাওয়া গেছে। হ্যাঁ, তারা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে সেই যাত্রীকে বিদেশ যেতে সহায়তা করেছে। তারা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এতে সন্দেহজনকভাবে একজনকে গ্রেফতারও করা হয়েছে এই ব্যাগের সাথে। পরবর্তীতে নিশ্চয়ই আইনানুগ প্রক্রিয়ায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাই হোক, এই ঘটনাটা এটাই প্রমাণ করে যে আমাদের সাধারণ মানুষ এবং পুলিশ বাহিনী পরস্পর
সম্পর্কিত এবং তাদের যে আন্তরিকতা এবং তাদের যে ইনফরমেশন ভিত্তিক যে সেবা দেওয়ার মানসিকতা, এটা আমাদের মধ্যে আছে, এটা সবসময় ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই মানসিকতাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিকজ আমরা জনগণের সরকার হিসাবে এই বিষয়গুলো উৎসাহিত করছি এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা লক্ষ্য করছে যে এই জাতীয় কর্মকাণ্ডের ফলে তারা পুরস্কৃত হবে, সনদ পাবে, স্বীকৃতি পাবে, পরিবারের সম্মান বৃদ্ধি পাবে, সমাজে সম্মান বৃদ্ধি পাবে, সুতরাং তারা উৎসাহিত হবেই। এগুলো এই সমস্ত কর্মকাণ্ডে এগিয়ে আসার জন্য আমরা উৎসাহিত করতেই থাকব। আশা করি এই বিষয়গুলো আপনারা গণমাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করবেন, যাতে আমাদের পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা জনসভায় প্রবৃত্ত হয় স্বতঃস্ফূর্তভাবে, সাহসিকতার সাথে, আন্তরিকতার সাথে। ধন্যবাদ আপনাদের সবাইকে। সচিবালয়ে ব্রিফিং করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সরাসরি ছিলাম সেখানে। এদিকে আজই বঙ্গভবন ছাড়বেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। লগ্ন, জানাবেন সাবেক রাষ্ট্রপতি কখন বঙ্গভবন ছাড়তে পারে, কোনো কিছু জানা গেল কিনা? উজ্জ্বল, সকাল থেকে আমরা এখানে আছি, সকাল থেকে খোঁজ খবর নেবার চেষ্টা করেছিলাম কখন নাগাদ ছাড়তে পারেন। বিচ্ছিন্নভাবে যে তথ্যগুলো আমাদের কাছে এসেছে যে দুপুরের দিকেই তিনি বঙ্গভবন ছেড়ে যাবেন, যদিও বা 1 মাস সেখানে অবস্থান করতে পারতেন। সেক্ষেত্রে যেহেতু তিনি সাবেক হয়ে গেছেন এবং একই সাথে পদত্যাগ করেছেন, ধারণা করা হচ্ছে যে 72 ঘন্টার মধ্যেই তিনি এই বঙ্গভবন ছেড়ে যাবেন। আমরা সকাল থেকে দেখছিলাম এখানে তৎপরতা অব্যাহত রয়েছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ থেকে অন্যান্য যারা রয়েছেন তাদেরও তৎপরতা আছে। আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং যে বিষয়টি দেখেছি, তিনি আসলে আমরা যে ফটকটির সামনে দাঁড়িয়েছি, এই ফটক দিয়ে তিনি বেরিয়ে যাবেন। এখানে কিন্তু বাড়তি তৎপরতা দেখা গেছে এবং একই সাথে তিনি যেহেতু গুলশানে তার যে বাসভবন রয়েছে সেখানে তিনি আসলে পরবর্তী সময়গুলো কাটাবেন, এমনটি আমরা জানতে পেরেছি। তো আসলে এখান থেকে গুলিস্তান হয়ে গুলশান অভিমুখে যে সড়ক রয়েছে সেখানেও আইন শৃঙ্খলা বাহিনী থেকে ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন তাদের যে তৎপরতা সেটি বৃদ্ধি করা হয়েছে এবং একই সাথে বঙ্গভবনের আশেপাশের যে সড়কগুলো রয়েছে, বিশেষ করে স্টেডিয়ামের পাশে যে সড়কটি রয়েছে, মতিঝিলের যে দিলকুশার যে সড়কটি রয়েছে, এখানে আসলে বাড়তি তৎপরতা আমরা এখন পর্যন্ত দেখতে পেরেছি যেন ঠিকঠাক মতো তিনি এখান থেকে বের হয়ে যেতে পারেন। তবে আমরা কথা বলেছি এখানে যারা প্রবেশ করছিলেন এবং বের হচ্ছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, যে বিষয়টি জানিয়েছেন যে সব ধরনের যে আনুষ্ঠানিকতা, শেষ মুহূর্তে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা এখন পর্যন্ত চলছে। সেই আনুষ্ঠানিকতা শেষ হবার পরে তিনি আসলে গুলশানের অভিমুখে রওনা করবেন। তবে আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন, পুলিশকে দেখেছি, একই সাথে স্পেশাল সিকিউরিটি ফোর্স যারা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি এবং একই সাথে গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন বা অন্যান্য যারা আসলে খোঁজখবর রাখছিলেন, আমাদেরকেও কিন্তু আলাদা একটা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে এবং বলা হয়েছে যে আসলে যে ফটক রয়েছে সেখানে যারা কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়, সেই জায়গা থেকে আসলে যে ধরনের প্রস্তুতিগুলো নেওয়া উচিত সব ধরনের প্রস্তুতির বিষয়ে তিনি আসলে এখান থেকে নিশ্চিত করা হয়েছে, এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। যেহেতু দুপুর হয়েছে, ধারণা করা হচ্ছে যে বলা হয়েছিল যে 12:30টার পর নাগাদ তিনি বের হবে, যেহেতু ইতিমধ্যে প্রায় 12:15 বাজতে চলেছে, খুব দ্রুতই তিনি এখান থেকে বেরিয়ে যাবেন এমন বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখা জরুরি, পরবর্তীতে যে ভারপ্রাপ্ত দায়িত্ব যিনি আসলে পালন করছেন তার বিষয়টিও বলা হচ্ছে যে তিনি আসলে এখানে অফিস করবেন কিনা, সেই বিষয়ে আমরা তথ্য নেবার চেষ্টা করছি এবং সেই তথ্য নিলে হয়তো আরও বিস্তারিতভাবে জানতে পারবো যে কখন নাগাদ তিনি আবার বঙ্গভবনে আসবেন বা তার যে আনুষ্ঠানিক যে কার্যক্রমগুলো রয়েছে, দায়িত্ব পালনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পালন করবেন, সে বিষয়ে খোঁজখবর রাখার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত সার্বিকভাবে আমি যদি বলতে চাই, এখানে নিরাপত্তা ব্যবস্থা যে কড়াকড়ি জোরদার করা হয়েছে, সেখানে এখন পর্যন্ত কোনো ঘাটতি আমরা দেখতে পাচ্ছি না। একই সাথে স্পেশাল সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে পুলিশ বা অন্যান্য যারা রয়েছে, যারা টহল দিচ্ছে, তারাও তাদের যে দায়িত্ব সেটি নিষ্ঠার সাথে পালন করছে। তবে অপেক্ষা কখন নাগাদ তিনি বের হয়ে যান। উজ্জ্বল, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। বঙ্গভবন থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আতিক মেজবা লগ্ন। এদিকে বঙ্গভবন ছেড়ে গুলশানে ব্যক্তিগত বাসভবনে উঠবেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে গুলশান থেকে যুক্ত আছেন আত্মজ রহমান দিব্য। জানাবেন সাবেক রাষ্ট্রপতির বাসভবন ফিরে আসাকে ঘিরে কি ধরনের প্রস্তুতি রয়েছে সেখানে?
আমাদের বিদায় হওয়া সদ্য সাবেক রাষ্ট্রপতি তিনি এখনো বঙ্গভবনে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো সেখান থেকে রওনা দিয়ে তিনি তার গুলশানের যে বাসভবন রয়েছে, ব্যক্তিগত ফ্ল্যাট, তিনি সেখানে উঠবেন। সেখানে ওনার ওঠাকে ঘিরে এরই মধ্যে নিরাপত্তা নিয়ে গুলশানের 123 নম্বর যে সড়ক রয়েছে সেই সড়কে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন। এখানে আমরা আসার পর থেকে আসলে দেখতে পেয়েছি এখানে সেনাবাহিনীর উপস্থিতি, এসএসএফ এর উপস্থিতি এবং হচ্ছে আমরা এখানে র্যাবের উপস্থিতি দেখতে পেয়েছি, আমরা পিজিআর এর ডগ স্কোয়াড দেখতে পেয়েছি, পিজিআর এর স্কোয়াড দেখেছি, আমরা র্যাব সদস্যদের পাশাপাশি ডগ স্কোয়াড দেখেছি। এখানে পর্যাপ্ত পরিমাণ আসলে পুলিশ সদস্যরও মোতায়েন করা হয়েছে এবং তারা ডগ স্কোয়াড নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি তারা হচ্ছে সেখানে প্রেসিডেন্টের বসবাস উপযোগী নিরাপত্তা আছে কিনা সেই বিষয়টি আসলে খতিয়ে দেখছে বলেই আমরা জেনেছি। আর আমরা যদি বলি যে প্রেসিডেন্ট হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আসলে বঙ্গভবন থেকে রওনা দিয়ে তার ব্যক্তিগত যে বাসভবন রয়েছে গুলশান 1-এর 123 নম্বর সড়কে, তিনি সেখানে এসে পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি। এবং হচ্ছে তার নিরাপত্তাজনিত কারণে, এবং আমরা একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে মেটাল ডিটেক্টর সহ যে মেটাল ডিটেক্টর যেই ডোরগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আসলে স্ক্যান করা হয় সেগুলোর দরজা আসলে ভেতরে নিয়ে যেতে আমরা দেখেছি নিরাপত্তা বাহিনীর মাধ্যমে, বিশেষ করে পিজিআর এবং এসএসএফ সদস্যদের মধ্য দিয়ে। এবং আমরা বেশ কিছু আসলে দেখলাম যে ডগ স্কোয়াডের কিছু যাদের মাধ্যমে আসলে এবং হচ্ছে আমরা বম ডিসপোজাল ইউনিট দেখেছি র্যাবের একটি। এখানে আসলে মূলত বলতে গেলে যে সদ্য সাবেক রাষ্ট্রপতি বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজের বাসভবনে আসবেন, তার যেই প্রস্তুতি ঘিরে নিরাপত্তা বাহিনীর যেই প্রস্তুতি নেওয়ার কথা সেই সর্বোচ্চ প্রস্তুতি তারা নিচ্ছে। যখন তারা মনে করবেন যে আসলে এখানে তাদের প্রস্তুতির যেই পর্যবেক্ষণ পরিস্থিতি সেটি শেষ হলেই তারা মূলত এখান থেকে হয়তো একটি গ্রিন সিগন্যাল দেবেন সাবেক রাষ্ট্রপতি যাতে এইখানে এসে পৌঁছয়। এবং আপনাকে জানিয়ে রাখি যে রাষ্ট্রপতি যখন আসলে বর্তমান থেকে সাবেক হয়ে যান সেক্ষেত্রে রাষ্ট্রীয় যে প্রোটোকল পান সেই প্রোটোকল অনুযায়ী আসলে এখানে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথাই জানাচ্ছিলাম যে সাবেক রাষ্ট্রপতির গুলশানের বাসভবন সামনে থেকে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। গুলশানে নিজ বাসায় ফিরবেন সাবেক রাষ্ট্রপতি, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আতোশ রহমান দিব্য। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ইসিতে চলছে বৈঠক। এ নিয়ে আরও খবর জানাতে সচিবালয় থেকে যুক্ত আছেন মিয়া আমিরুল জানাবেন আজই কি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে কিনা? উজ্জ্বল, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল যেহেতু নির্বাচন কমিশনের উপরই দায়িত্ব বর্তায়, সেক্ষেত্রে তারা প্রাথমিক যে প্রস্তুতি রয়েছে, প্রাথমিক যে তাদের কাগজপত্র গোছানোর ব্যাপার রয়েছে তারা কিন্তু সেটি করছেন। যেহেতু আপনি নিশ্চয়ই জেনে থাকবেন রাষ্ট্রপতি পদত্যাগ যিনি করেছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সে বিষয়ে যে একটি গেজেট হয়েছে সেই গেজেট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মূলত নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। আমরা দেখেছিলাম নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, তিনি তার দাপ্তরিক কাগজপত্র নিয়ে তিনি মূলত প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে তিনি গিয়েছেন এবং সেই সাথে অন্যান্য যে কমিশনার রয়েছে তারাও কিন্তু সেখানে অবস্থান করছে। আমরা যেমনটি জানতে পেরেছি যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ভোটার তালিকা প্রস্তুতির একটি ব্যাপার রয়েছে, ভোটার হওয়ার ক্ষেত্রে সংসদের যারা প্রতিনিধিত্ব করছেন অর্থাৎ যারা সংসদ সদস্য রয়েছেন প্রায় 350 মতো ভোটার, সেটি চূড়ান্ত করা হবে এবং একই সাথে এরপর মূলত তফসিলের ব্যাপারটি আসবে। তবে এখানে যে বিষয়টা হয়েছে এটি যদি কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা না থাকে সেই ক্ষেত্রে মূলত সংরক্ষিত নারী আসনের যে নির্বাচন হয়ে থাকে সে ধরনের নির্বাচনের মাধ্যমে, সে ধরনের আনুষ্ঠানিকতার মাধ্যমে মূলত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দেওয়া হবে। তবে এখানে আমরা দেখেছিলাম সরকারের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে এবং সংবিধানের বেশ কিছু বিভিন্ন ধারা উপধারা এবং অনুচ্ছেদের মধ্যে যে বিষয়টি বলা আছে, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনের যে রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন মূলত প্রধান নির্বাচন কমিশনার, সেই ক্ষেত্রে সিএসসি মূলত তার যে নিজস্ব যে প্রস্তুতি রয়েছে সেগুলো কিন্তু গোছানোর চেষ্টা করছে। তবে তফসিলের যে বিষয়টি বলছেন সেটি আজকে না দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আমরা ব্রিফিংয়ের মধ্য দিয়ে চূড়ান্ত হতে পারবো যে আজকে তফসিল দেবে কিনা। তবে ইসি সচিব যে বিষয়টি আমাদেরকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে যে আজকে তারা কিন্তু বেশ জোরে সোরে মূলত প্রস্তুতি নিচ্ছেন এবং যেহেতু আপনি জেনে থাকবেন যে সেপ্টেম্বর নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের একটি ব্যাপার ছিল, তবে যেহেতু স্থানীয় এলজিআরডি মন্ত্রী তিনি বলেছিলেন যে সেই নির্বাচন জানুয়ারিতে হতে যাচ্ছে, অর্থাৎ এই সময়টা তারা কিন্তু মূলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি কিংবা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তার আনুষঙ্গিক ব্যাপারগুলো রয়েছে তারা কিন্তু সেগুলো করতে যাচ্ছে। যেহেতু এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা আসবেন, নির্বাচন কমিশন তাদের মতো গোছগাছ করছেন এবং সেই সাথে স্পিকার সহ বেশ কিছু মাধ্যমে যেহেতু তাদের মধ্যে চিঠি আদান প্রদান হবে এবং প্রস্তুতির ব্যাপার রয়েছে, সবকিছু মিলিয়ে বলা চলে নির্বাচন কমিশন তাদের যে প্রাথমিক প্রস্তুতি সেটি করছে এবং ব্রিফিংয়ের মধ্য দিয়ে আমরা নিশ্চিত হতে পারবো। উজ্জ্বল।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মিয়া আমিরুল। সেনাবাহিনীর সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সেনাবাহিনী সদর দপ্তরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল হতে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, সততা, আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। কক্সবাজার পৌরসভার কাউন্সিলর একরামুলকে র্যাবের ক্রসফায়ারে হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ট্রাইব্যুনাল। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন এই হত্যা মামলা ছাড়াও আর কোনো মামলা তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে কিনা আজ ট্রাইব্যুনালে? চট্টগ্রামের কক্সবাজারের পৌরসভার ৩ নম্বর কাউন্সিলর একরামুলকে 2018 সালের 26 মে র্যাব ক্রসফায়ারের নামে হত্যা করে। সেই ঘটনাটি দেশ জুড়ে আলোচনায় আসে এবং দেশ বিদেশে এটি নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং র্যাবের ক্রসফায়ারের বিরুদ্ধে তখন মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং প্রতিবাদের ঝড় উঠেছিল। সেই ঘটনায় তদন্ত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, পুলিশের সাবেক আইজি ছিলেন তিনি, তাকে আসামি করে 11 জনকে আসামি করে আজকে তদন্ত সংস্থার যে প্রতিবেদন সেটি অভিযোগপত্র আকারে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে সাভার এলাকায় শিক্ষার্থী আহসাবুল ইয়ামিন, তাকে গুলি করে হত্যা করা এবং পুলিশের এপিসির ওপর থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল রাস্তার উপরে। সেই ঘটনাও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। সেই ঘটনার মামলায় 19 জনকে আসামি করে একটি তদন্ত প্রতিবেদন তদন্ত সংস্থা থেকে জমা দেওয়ার পরে সেটি যাচাই বাছাই করে প্রসিকিউশন পক্ষ থেকে ট্রাইব্যুনাল অভিযোগপত্র আকারে দাখিল করেছে এবং এই ইয়ামিন হত্যা মামলায় সাভার এলাকার যে সাবেক এমপি সাইফুল ইসলাম, যিনি আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যার মামলারও আসামি ছিলেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ওই মামলায়, সাইফুল ইসলাম সহ 19 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে পুলিশের ঢাকা জেলার তৎকালীন কর্মকর্তা সহ সাভার আশুলিয়া এলাকার পুলিশের বেশ কিছু কর্মকর্তারা এই মামলার আসামি রয়েছেন। অনেক আসামি পলাতক থাকার কারণে প্রসিকিউশনের পক্ষ থেকে কৌশলগত কারণেই সব আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না। এর আগেও আমরা দেখেছি যে যারা পলাতক থাকেন তাদের নামগুলো গণমাধ্যমে দেয়া হয় না। এই দুটি তদন্ত প্রতিবেদনের যে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে সেখানে অনেক আসামি পলাতক রয়েছে এবং যে কারণে সব আসামির নাম ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না। এই দুইটি অভিযোগ আজকে আদালতে ট্রাইব্যুনাল উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের নেতা আফামা বাহাউদ্দিন নাসিম এবং আরাফাত সহ 7 জনের বিরুদ্ধে একটি মামলা চলছে। সেই মামলায় আজকে সাক্ষ্য গ্রহণ রয়েছে এবং সেই মামলায় সাক্ষী দিচ্ছেন সাংবাদিক কায়সার, তিনি এই আশরাফ কায়সার, তিনি এই মামলায় সাক্ষী দিচ্ছেন এবং এছাড়া জিয়াউল হাসানের মামলায় একটি সাক্ষ্য গ্রহণ রয়েছে। সবকিছু মিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রায় 20 দিনের মতো বন্ধ ছিল, সেই বন্ধের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু হওয়ার পরেই কিন্তু মামলাগুলো জোরসোরে চলতে শুরু করেছে। উজ্জ্বল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন জাহিদ হাসান। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে সিএনজি সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়ছে সিএনজি চালিত যানবাহনের চালকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত আছেন ইমদাদুল আজাদ, ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শুরুতেই যাচ্ছি ইমদাদের কাছে। ইমদাদ, জানাবেন গ্যাস সংকট কাটাতে কতদিন সময় লাগতে পারে? চাহিদা ও সরবরাহের ঘাটতি কতটুকু রয়েছে? উজ্জ্বল, শুরুর কথাটি দিয়ে যদি শুরু করি, পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ যেটি বলছে, প্রত্যেকটা আমরা সকালে মানিকনগরের একটি সিএনজি ফিলিং স্টেশন ছিলাম, এখন আমরা শ্যামলীর একটি সিএনজি ফিলিং স্টেশন আছি। এই এলাকায় বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন আছে, বিশেষ করে কল্যাণপুর, শ্যামলী সহ বেশ কিছু এলাকায় আমরা প্রত্যেকটি ফিলিং স্টেশনেই দেখতে পাচ্ছি যে সিএনজি নেওয়ার জন্য যানবাহনের প্রত্যেকটি দীর্ঘ সারি। এই ফিলিং স্টেশনটির সামনে প্রায় অন্তত 500 মিটার
পর্যন্ত যানবাহনের একটা সারি আছে। তো আমরা বলতে পারি যে আপনি শুরুর দিকে যে প্রশ্নটি করলেন যে এই সংকট সমাধানে কতদিন সময় লাগতে পারে, পেট্রো বাংলা সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে যেহেতু মহেশখালীর এই টার্মিনালটি সাময়িক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি মেরামতে ইতিমধ্যে বিদেশি যে কারিগরি দল সেটি বাংলাদেশে এসে পৌঁছেছে এবং তারা কাজ শুরু করেছে মেরামতের, এবং এটি পুরোপুরি সচল বা সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও অন্তত 4 থেকে 5 দিন সময় লাগতে পারে বলে আমরা জানতে পেরেছি। সেই হিসেবে তিতাস গ্যাসও জানিয়েছে যে এই 4-5 দিন তিতাসের যেসব এলাকা আছে সেই তাদের গ্রাহকদের চরম লো প্রেসার বা একটা প্রেশারের মধ্যে থাকবে, এবং যার কারণে রাজধানী সহ আশপাশের এলাকা এবং সারা দেশেই গ্যাসের একটা স্বল্পতা থাকবে। আমরা সকালে যেটি দেখলাম মানিকনগর এলাকায়, সেখানে যানবাহনের দীর্ঘ সারি ছিল। আমরা এখন শ্যামলীতে এসেও সেটা দেখলাম যে প্রায় গ্রাহক 4 থেকে 5 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, এবং সে এখন স্বাভাবিকভাবেই দুপুরের সময় বিশেষ করে যারা সিএনজি অটোরিকশা রয়েছেন, যারা উবার চালক রয়েছেন বা যারা অফিসগামী যারা গাড়ি রয়েছেন, তারা প্রত্যেকেই অপেক্ষা করছেন খেয়ে না খেয়ে এই গাড়িতে বসে, এবং বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা যারা, তারা বলছেন যে তারা এই দিনের দীর্ঘ একটা সময় তাদের গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে, যার কারণে তারা আসলে কখন ট্রিপ মারবেন সেই সময়টুকু তারা পাচ্ছেন না, এবং এই তীব্র গ্যাস সংকটের কারণে তাদের বড় একটা অংশ আসলে পাম্পেই নষ্ট হয়ে যাচ্ছে। আর পাম্প কর্তৃপক্ষও তাদের স্বাভাবিকভাবে বলছে যে এই সমস্যাটি আসলে তাদের এখান থেকে নয়, গ্যাস সরবরাহ করার জন্য এই পাম্পগুলোতে যে প্রেশার থাকার দরকার সেই প্রেশারটা তারা পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই তিতাস গ্যাসের যে সঞ্চালন লাইন দিয়ে দিনে প্রায় 27 কোটি ঘনফুট সরবরাহ কম হচ্ছে ঢাকার এলাকা বা ঢাকার আশপাশের এলাকাগুলোতে, যার কারণে স্বাভাবিকের চেয়ে অনেক কম গ্যাস এখন আসছে, যার কারণে যেমন শুধু গাড়ি নয়, বাসা বাড়িতে বা অন্যান্য শিল্প কারখানাগুলোতেও এটার একটা বড় প্রভাব রয়েছে। যানবাহন চালকরাও যেটা বলছেন যে আগে তাদের গাড়িতে গ্যাস রিফিল করতে 2 থেকে 3 মিনিট সময় লাগতো, এখন তাদের সেটা 10 থেকে 15 মিনিট সময় লাগছে, তারপরেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কখনো এই লো প্রেশারের কারণে পাম্পগুলো বন্ধ রাখছে। তো আমরা বলতে পারি যে দুপুরের এই যে এখন তীব্র গরম, চালকরা বলছেন যে এই গরমে তারা আসলে অনেকে খেয়ে বা না খেয়ে বসে আছেন, এবং একইভাবে যারা পথচারী রয়েছেন বা যাত্রী রয়েছেন তারাও আসলে অনেক সময় সিএনজির জন্য অপেক্ষা করছেন, সিএনজি সেই হিসেবে তারা পাচ্ছেন না। গ্যাস সংকটের অজুহাত দেখিয়ে অনেক গাড়ি চালক আবার কিছুটা বাড়তি ভাড়া নিচ্ছেন, আবার গাড়ি চালকরাও দাবি করছেন যে তারা আসলে সেই অনুপাতে যেহেতু গ্যাস পাচ্ছেন না, তারা গাড়ির জমা দেয়া বা তাদের স্বাভাবিক সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। সামগ্রিকভাবে আমরা বলতে পারি পেট্রো বাংলার সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে এই গ্যাস সংকট কাটিয়ে উঠতে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। এই 4 থেকে 5 দিন এই ভোগান্তির মধ্য দিয়ে যেতে হবে পুরো রাজধানী এবং পুরো আশপাশের অঞ্চলগুলোকে। ময়মনসিংহ থেকে যুক্ত আছেন ইমতিয়াজ। ইমতিয়াজ, জানাবেন এই গ্যাস সংকটের কারণ নিয়ে কি বলছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ? উজ্জ্বল, ঢাকার সহকর্মী যেটা জানাচ্ছিলেন যে এই সংকটটা সমাধান হতে আরও 4 থেকে 5 দিন সময় লাগতে পারে, এই তথ্যটুকুও কিন্তু সাধারণ যারা চালক রয়েছেন সেই মধ্যরাত থেকে যারা অপেক্ষা করছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন খেয়ে না খেয়ে তপ্তরোদের মধ্যে, এই মানুষগুলোর কাছে এই সংবাদটি কিন্তু পৌঁছাচ্ছে না। তারা গ্যাস যে পাম্প কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, তারা বলছেন যে কখন এই গ্যাস স্বাভাবিক হবে সেটি অনিশ্চিত। ময়মনসিংহে এই মুহূর্তে প্রায় 12:30 বাজতে চললো, সবগুলো ফিলিং স্টেশন গ্যাসের সবগুলো বন্ধ রয়েছে, একেবারে হাহাকার একটা অবস্থা। প্রত্যেকটি সিএনজি পাম্পে আমরা দেখতে পাচ্ছি যে অটো সিএনজি রয়েছে, ব্যক্তিগত প্রাইভেট কার রয়েছে, রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স রয়েছে, একটা স্থবির অবস্থা বিরাজ করছে, এবং সাধারণ যারা চালক রয়েছেন তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। তারা বলছেন যে তাদের পরিবার চালানোই এখন দায় হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটি গাড়ি পেছনে তাদের কিস্তি রয়েছে, সংসারের খরচ রয়েছে। যাও কিছু চালু হচ্ছে কয়েকটি পাম্প, 2-1টি পাম্প, সেটি 50 থেকে 80 টাকার মতো গ্যাস তারা সরবরাহ করতে পারছেন, সেটি দিয়ে হয়তো তারা তাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন, কিন্তু কোনো ভাড়া নিয়ে তারা যেতে পারবেন না। অন্যদিকে যেটা হচ্ছে যে যেহেতু আজকে রোববার, অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন রোগী এবং যারা কর্মস্থলে যাচ্ছেন তাদের কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। যারা সিএনজি ব্যবহার করে থাকেন তারা কিন্তু সিএনজি পাচ্ছেন না, বেশি টাকা দিয়েও কিন্তু অনেক সময় সিএনজি মিলছে না, যার কারণে এই সমস্যাটি কিন্তু আরও তীব্র হচ্ছে যাত্রী পরিবহনের ক্ষেত্রে। এছাড়া আরেকটু বলেও থাকতে চাই, সেটি হলো যে যেহেতু ভালুকা একটি শিল্পাঞ্চল এলাকা, সেখানে গ্যাস ভিত্তিক অনেক
শিল্প কারখানা রয়েছে সেখানে গ্যাসের চাপ অনেকটা কমে যাওয়ায় উৎপাদনও কিন্তু সেখানে ব্যাহত হচ্ছে। সুতরাং শিল্প কারখানা থেকে শুরু করে যাত্রী পরিবহন এবং সাধারণ যারা চালক রয়েছেন তাদের কিন্তু অবস্থা খুবই মানবতর অবস্থা। তারা জানছেন না যে আসলে কখন এই গ্যাস সরবরাহটি স্বাভাবিক হতে পারে, এবং যার জন্য সকাল থেকে তারা দীর্ঘ সময় ভোর থেকে অপেক্ষা করছেন, রাত থেকে অপেক্ষা করছেন, প্রাইভেট কারগুলো অপেক্ষা করছেন। এক একটা প্রাইভেট কার কিছুক্ষণ আগে আধা ঘন্টার জন্য চালু হয়েছিল এই স্টেশনটি, সেখানে 50 থেকে 80 টাকার মতো গ্যাস পেয়েছে, তারপর আবার 30 মিনিট পরে আবার সেটি আবার বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমরা তিতাসের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা সার্ফ জানিয়ে দিয়েছেন যে মহেশখালীতে যে ডিপো রয়েছে সেখানে যে সরবরাহ ঘাটতি বা সমস্যা রয়েছে সেটি সমাধান না হওয়া পর্যন্ত, এবং সেটি কবে নাগাদ সমাধান হবে সেই বিষয়ে তারা জানেন না। এবং চালকরা যেটা বলছেন যে এই বিষয়ে সুস্পষ্ট তারা একটা বক্তব্য চান যে আসলে কবে নাগাদ এই গ্যাসের সরবরাহটি স্বাভাবিক হতে পারে, এবং সেই অ্যাওয়ারনেস বা সেই যে প্রচারণার ক্ষেত্রে সেই আমরা কিন্তু তাগিদ প্রশাসনের পক্ষ থেকে খুব একটা দেখছি না। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে গ্যাসের সবশেষ খবর আমার কাছে। উজ্জ্বল। ময়মনসিংহ রাজধানী থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে গ্যাস সংকটে প্রায় 1.5 বছর ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। এতে প্রতিদিন প্রায় 4.5 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি অকেজো হয়ে পড়ছে মূল্যবান যন্ত্রাংশ। কবে নাগাদ গ্যাস সরবরাহ শুরু হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সার কারখানা ও গ্যাস বিতরণ বিভাগের কাছে। বিস্তারিত আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে। 1983 সালে বাণিজ্যিকভাবে ইউরিয়া উৎপাদন শুরু হবার পর প্রথম দিকে দিনে প্রায় 1600 টন সার উৎপাদন হলেও ধীরে ধীরে হ্রাস পায় উৎপাদন ক্ষমতা। বর্তমানে 1150 টন পর্যন্ত ইউরিয়া উৎপাদন করতে পারে প্রাচীন এই কারখানাটি। তবে গ্যাস সংকটে গেল বছরের 1 মার্চ সার উৎপাদন বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। ফলে বিদেশ থেকে আমদানি করা সার দিয়ে মেটানো হচ্ছে ডিলার ও কৃষকের চাহিদা। গ্যাসের দাবিতে শ্রমিক কর্মচারীরা আন্দোলন করলেও পুনরায় গ্যাস সংযোগ মেলেনি কারখানায়। মূলত গত কয়েক বছর ধরেই সংকটের কারণ দেখিয়ে বছরের অর্ধেক সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়, যার ফলে উৎপাদন বন্ধ থাকায় বিসিআইসির লক্ষ্যমাত্রাও পূরণ করা যায় না। এতে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কারখানাটি। এছাড়া দীর্ঘ সময় ধরে উৎপাদন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। গ্যাস সংযোগ না দেওয়ার কারণে আমরা উৎপাদনে যেতে পারতেছি না, ফলে আমাদের টাকা দিন দিন কমে যাচ্ছে। আমরা অনেক হতাশাগ্রস্ত হয়ে গেছি যে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়া সার কারখানার মধ্যে সংযুক্ত দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে এই কারখানা থেকে গ্যাস নিয়ে অন্যান্য সেক্টরে গ্যাস দেওয়ার ফলে এই কারখানা দীর্ঘদিন বছরের পর বছরে 7, 8 মাস 9 মাস বন্ধ থাকার দরুন এই কারখানা তার কার্যক্ষমতা হারিয়েছে। কবে নাগাদ গ্যাস মিলবে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে গ্যাস পেলে দ্রুত সময়ের মধ্যে উৎপাদনে ফেরার আশা এ কর্মকর্তার। আশা করি এলএনজি যথেষ্ট সময় আসলে ইনশাল্লাহ আমরা অল্প সময়ের ভিতরে আশা করি গ্যাস পাবো। সিওফেল, আশুগঞ্জ, যমুনা এগুলার কারখানাগুলো আবার চলবে আর আশা করা যায়। তবে কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই পুনরায় আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করা হবে বলে জানান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এক কর্মকর্তা। উপরের লেভেল বিষয়টা করতেছে, এটা আমরা আসলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ইনস্ট্রাকশন পাই নাই। আমরা প্রস্তুত আছি, নির্দেশনা পাইলে আমরা সাথে সাথে দিতে পারবো, পুনরায় গ্যাস সরবরাহ চালু করতে পারবো। আশুগঞ্জ সার কারখানায় পুরোদমে উৎপাদন চালু রাখতে প্রতিদিন প্রায় 48 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। এখানকার উৎপাদিত প্রিল্ড ইউরিয়া সার সরবরাহ করা হয় আশপাশের 7 জেলায়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। ঢাকা থেকে চট্টগ্রাম দেশের সবচেয়ে ব্যস্ত রেলপথ, অথচ গন্তব্য পৌঁছাতে ট্রেনকে এখনও ঘুরে যেতে হয় দীর্ঘ পথ। সেই পথ ছোট করে যাত্রাকে আরও দ্রুত, সাশ্রয়ী ও বাণিজ্য বান্ধব করতে আবারও সামনে এসেছে ঢাকা কুমিল্লা কর্ট লাইন প্রকল্প। প্রায় 2 দশকের পুরনো এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কমবে দূরত্ব, বাঁচবে সময়, বাড়বে পণ্য পরিবহনের সক্ষমতা। আরও জানাচ্ছেন আতিক মেজবালগ্ন। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে ঢাকা বাণিজ্যিক বিবেচনায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলপথ। প্রতিদিন এই পথে ছুটে চলে যাত্রী ও পণ্যবাহী অসংখ্য ট্রেন। সরাসরি না গিয়ে ঘুরে যেতে হয় আখাউড়া, ভৈরব ও টঙ্গী হয়ে, আর এতেই বেড়ে যায় দূরত্ব, বেড়েছে যাত্রার সময়ও। সেই বাস্তবতা বদলাতেই ঢাকা কুমিল্লা অংশে নতুন কর্ড লাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।
প্রস্তাবিত কর্ডলাইন বাস্তবায়িত হলে বদলে যাবে হিসাব নিকাশও। ৩২০ কিলোমিটার থেকে দূরত্ব হবে ২৪০ কিলোমিটারে, কমবে প্রায় ৮০ কিলোমিটার পথ। বর্তমানে যেখানে সময় লাগে ৫ ঘন্টা, সেখানে যাত্রার সময় নেমে আসতে পারে ৩ ঘন্টায়। এতে শুধু যাত্রী সেবাই নয়, বাড়বে পণ্য পরিবহনের গতিও, কমবে জ্বালানি ব্যয়। রেলপথে ঢাকা কুমিল্লা অংশে কর্ড লাইন নির্মাণ করা হবে, যার ফলে এই পথের দূরত্ব ৮০ কিলোমিটার কমে যাবে। সম্প্রতি জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে কর্ডলাইনের কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে এবং প্রস্তাবিত ৩টি রুটের মধ্যে নারায়ণগঞ্জের শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত একটি রুট প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। সরকারের প্রত্যাশা, এই কর্ডলাইন চালু হলে গতিশীল হবে চট্টগ্রাম বন্দর, বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহন ব্যবস্থাও। এই সরকার যেহেতু এটাকে গুরুত্ব দিচ্ছে, তাহলে এটার বিনিয়োগটা কিন্তু অনেক বেশি হবে। এই বিনিয়োগের প্রকৃত রিটার্নটা যদি আমি, উপযোগিতাটা যদি নিতে চাই, তাহলে ডেফিনেটলি এখানে সমন্বিত ডেভেলপমেন্টটা করতে হবে। বহুদিন ধরে আলোচনায় থাকা এই প্রকল্প বাস্তবায়ন হলে একটি টেকসই ব্যবসায়িক মডেলের কথা বলছেন এই বিশেষজ্ঞ। আমি শুধু যাত্রী পরিবহনের জন্য কিন্তু এত বড় বিনিয়োগ করে কখনোই আমি রিটার্নটা আনতে পারবো না। তাহলে সমন্বিত উন্নয়ন মানে আমার যে অর্থনৈতিক কন্ট্রিবিউশনটা রেল দিতে পারত, কন্টেনার পরিবহনের মাধ্যমে ভর্তুকি কমাতে পারত, সেই কোনো উদ্যোগ আমরা রেলের দেখি না। যেটা থেকে গেল, সেখানে যেন আমরা ঘন ঘন কন্টেনার ট্রেন চালাতে পারি। পুরনো রুটটিকেও যেন বিকল্প হিসেবে ব্যবহার করা যায়, সেদিকেও গুরুত্বের তাগিদ বিশেষজ্ঞদের। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। দীর্ঘ ১২ বছর স্থবির থাকার পর কাল উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পারে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। ৮০০ একর জায়গায় ৪,১০০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে এই শিল্পাঞ্চল, যেখানে কর্মসংস্থান হবে প্রায় ১ লাখ মানুষের। এরই মধ্যে এই শিল্পাঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ৩০টি চীনা প্রতিষ্ঠান। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি অবকাঠামো, জ্বালানি ও আমলাতান্ত্রিক জটিলতার চ্যালেঞ্জ মোকাবিলা করাই হবে এই প্রকল্পের সবচেয়ে বড় পরীক্ষা। হোসেন জিয়াদের প্রতিবেদনে বিস্তারিত। কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের এসব ভূমি এখনও কৃষি জমি বা পাহাড়ি অঞ্চল। এখানকার ৮০০ একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল করার সমঝোতা চুক্তি হয় ২০১৪ সালে। নানা কারণে ১২ বছর স্থবির থাকার পর জুন মাসে প্রধানমন্ত্রীর চীন সফরের পর নতুন গতি পায় এই প্রকল্প। সরেজমিনে দেখা যায়, বিশাল সড়কের পুরো জায়গা খালি পড়ে আছে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানের কারণে দেয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে শ্রমিকরা। সরকার বলছে, আগামী ২০৩১ সালের মধ্যে ৪,১০০ কোটি টাকা ব্যয়ে এখানে শিল্পাঞ্চল গড়ে তুলবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন। কর্মসংস্থান হবে ১ লাখ মানুষের। এরই মধ্যে ৩০টি চাইনিজ প্রতিষ্ঠান ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সরকারকে। টেক্সটাইল, ঔষধ, হালকা প্রকৌশল ও বিভিন্ন উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ করতে চায় চীন। আমাদের দেশের তরফ থেকে কিন্তু আহ্বান জানানো হয়েছিল ইনভেস্টমেন্ট জন্য, এবং চট্টগ্রাম এবং চায়না কিন্তু সেই ইনভেস্টমেন্ট করার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে এবং একটি ব্যাপক ইনভেস্টমেন্ট নিয়ে তারা আমাদের এই চট্টগ্রামে, যেটি বললেন একটা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন হবে, সেখানে তারা ইনভেস্টমেন্ট করবে। গত ১ দশক ধরে সরকার দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, কিন্তু সেসব পরিকল্পনা থমকে আছে কোথাও শিল্পায়নের অভাবে, কোথাও বিদ্যুৎ জ্বালানির অভাবে, কিংবা কোথাও বিনিয়োগের অভাবে। সে জায়গায় চট্টগ্রামে চায়না অর্থনৈতিক অঞ্চল এই অঞ্চলের মানুষের মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে। কিন্তু সেখানেও প্রশ্ন থেকে যায়, এই বিনিয়োগ কতটা কার্যকরী করা সম্ভব হবে, কারণ চট্টগ্রাম অঞ্চলে এখনও পর্যন্ত বিদ্যুৎ এবং গ্যাসের অভাব প্রকট আকার ধারণ করেছে শিল্পাঞ্চলগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পর বিনিয়োগ আকর্ষণ করা অনেক কঠিন। জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, গ্যাস বিদ্যুৎ সংযোগ, বন্দর সুবিধা ও অর্থায়ন সব মিলিয়ে অনেক প্রকল্প বছরের পর বছর পিছিয়ে যায়।
ওনারশিপ অ্যাডভান্টেজ এবং ইন্টারন্যাশনাল বিজনেসের ফর্মটা একান্ত হচ্ছে যারা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতেছেন তাদের ব্যাপার, কিন্তু লোকেশন অ্যাডভান্টেজ যেটা আছে এটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে হোস্ট কান্ট্রির। ইকোনমিক জোনে যদি আমি ইউটিলিটিগুলো যদি প্রোভাইড করতে না পারি, এটা অপারেশন অর্থাৎ কমিশনিং কতটুকু হবে এবং প্রোডাক্টিভিটি কেমন হবে, এটা কিন্তু বিশাল প্রশ্নের বিষয়। ব্যবসায়ী নেতারা বলছেন বর্তমানে পোশাক উৎপাদনের কাঁচামাল চীন থেকে আমদানি করতে হয়। এ অর্থনৈতিক অঞ্চল থেকে এসব পণ্য সরবরাহ হলে সময় ও অর্থ দুটোই বাঁচবে। তবে কী ধরনের কারখানা স্থাপন হচ্ছে তা সতর্কতার সাথে বিবেচনা করতে হবে সরকারকে, যাতে দেশীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যে সমস্ত পণ্য বা চায়না থেকে ইম্পোর্ট করে র মেটেরিয়ালস ইউজ করছি, সেগুলি যদি ওরা এখানে উৎপাদন করে, সেটা একটা আকর্ষণীয় বিনিয়োগ হবে। ওরা যদি ফ্যাব্রিক বানায়, ওরা যদি অ্যাক্সেসরিজ বানায়, ওরা যদি বিভিন্ন আমাদের গার্মেন্টসের বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলি বানায়, এগুলি এখানে বানালে আমাদের সহজ ঘরের কাছে পাওয়া যাবে, লিড টাইমটা আমাদের সেভ হবে, আমাদের এক্সপোর্ট বুস্ট আপ হবে। বেজা জানায় চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ চীনা কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক আগ্রহ প্রকাশ করে। চায়না অর্থনৈতিক অঞ্চলের এ অগ্রগতি চীনা বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দিবে বলে মনে করেন তারা। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। গেল এক দশকে 2 জন কেন্দ্রীয় মন্ত্রীকে অপসারণ করা হলেও মাত্র 1 মাসের আন্দোলনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ভারতীয় জনতা পার্টির ইতিহাসে বিরল ঘটনা। অপ্রতিরোধ্য মোদীকে রুখে দেয়া এই ককরোচ জনতা পার্টির নেতারা ভবিষ্যতে রাজনীতিতে নামবেন কিনা এ প্রশ্ন এখন সবার মুখে মুখে। যদিও সিজেপি মুখপাত্রদের দাবি, তৃণমূল পর্যায়ে রাজনৈতিক আন্দোলনকে শক্তিশালী করাই তাদের দলের মূল লক্ষ্য, আর সিজেপির রাজনৈতিক সংগঠনের পরিণত হওয়ার সম্ভাবনাকে সময়ের হাতেই ছেড়ে দিতে চান তারা। আর জানাচ্ছেন সতীর্থ কর্মকার। 12 বছর ধরে ভারতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বিজেপি। গেল এক যুগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর ছাড়া গণ আন্দোলনের মুখে আর কোনো কেন্দ্রীয় নেতৃত্বের অপসারণের নজির নেই দলের ইতিহাসে। অভ্যন্তরীণ রদবদলে 2021 সালের জুলাই মাসে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল সহ 12 জন মন্ত্রী পদত্যাগ করলেও ভারতীয় জনতা পার্টির ইতিহাসে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বড় ঘটনা। পরিসংখ্যানের বিচারে তিনি দ্বিতীয়। এর চেয়েও চাঞ্চল্যকর তথ্য, গেল মে মাসে সামাজিক মাধ্যমে আত্মপ্রকাশ করা ককরোচ জনতা পার্টি বা সিজেপির মাত্র 36 দিনের আন্দোলনের মুখে সরে যেতে হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। ভারতের রাজনীতিতে যা নজিরবিহীন। সামাজিক মাধ্যম থেকে যন্তর মন্তর, শিক্ষামন্ত্রী হটাও আন্দোলনের হোতা ককরোচ জনতা পার্টির সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে এখন চলছে নানা আলোচনা। যদিও ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে সিজেপির মুখপাত্র আশুতোষ এবং সৌরভ দাস বলেছেন, পূর্ণকালীন রাজনীতিতে নামার কোনো আকাঙ্ক্ষা নেই তাদের, তবে যুব নেতৃত্বাধীন তৃণমূল পর্যায়ের আন্দোলনকে শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য। It's a moment for pride. It's a moment to be really happy, to be relieved, and after that we'll see how it goes. No, and full-time politics, are you ruling it out? Never say no to anything in India is what I feel. আর রাজনৈতিক সংগঠন হিসেবে সিজেপির আত্মপ্রকাশের সম্ভাবনা সময়ের হাতেই ছেড়ে দিতে চান দলের কর্মীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ আর অন্যান্য দাবি পূরণ হওয়ায় আপাতত অন্য কিছু ভাবতে নারাজ দুই মুখপাত্র। যদিও তারা মনে করেন ভারত এমন একটি রাষ্ট্র যেখানে না বলার সুযোগ কম থাকে। আর সিজেপির প্রতিষ্ঠাতা অভিষেক দীপকের বার্তা, তাদের যাত্রা মাত্র শুরু হলো, এখনো অনেক পথ বাকি। This is just a beginning. The Cockroach Janata Party has a long way to go, and for sure we will go a long way. This is just a beginning. ককরোচ পার্টির ভবিষ্যৎ আলোচনা ছাড়াও এই পদত্যাগের ঘটনায় মোদির ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন, অটল নিয়ন্ত্রণের ভাবমূর্তির উপর ভিত্তি করে নিজের কর্তৃত্ব গড়ে তুলেছিলেন মোদি। হিন্দু জাতীয়তাবাদী উন্মাদনা যোগাচ্ছিল বাড়তি রসদ, কিন্তু রাজপথের এক আন্দোলন টলিয়ে দিয়েছে সেই ভিত। কলকাতার আরজি করে নারী চিকিৎসক হত্যা ও ধর্ষণের ঘটনায় প্রায় একই ধরনের গণ আন্দোলনের মুখে পড়েন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শেষ পর্যন্ত তিনি ক্ষমতা ধরে রেখেছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ, কখনো দুর্বলতার শিকার না করা দল যখন কেন্দ্রীয় মন্ত্রীর অপসারণ মেনে নেয়, তার মানে বুঝতে হবে আন্দোলনের তীব্রতা কোণঠাসা করেছে ক্ষমতাসীনদের। আরও তাজ্জব করা বিষয়, গতকাল শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগে 2 দফায় ভিডিও বার্তা নিয়ে হাজির হতে দেখা গেছে মোদিকে, কিন্তু গতকাল এমন বড় বিপর্যয়ের পর এক প্রকার নীরবতাই পালন করছেন কয়েক দশকের মধ্যে ভারতের সবচেয়ে ক্ষমতাধর প্রধানমন্ত্রী।
সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আর্জেন্টাইন ফুটবলার হিসেবে লিওনেল মেসিকে চিনেন সবাই। তার স্পেনের হয়ে খেলার সম্ভাবনার গল্পও প্রায় সবার জানা। কিন্তু মেসিকে যদি ব্রাজিলের জার্সিতে দেখতেন, সাম্প্রতিক তার পারিবারিক শিকড় নিয়ে উঠে এসেছে নতুন তথ্য। এক অনুসন্ধানে জানা গেছে মেসির মায়ের পরিবারের আদি নিবাস ছিল ব্রাজিলে, অর্থাৎ তেমনটা অপরিবর্তিত থাকলে সেলেসাউদের জার্সি গায়েই হয়তো খেলতেন মেসি। আর জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। লিওনেল মেসি নামটি শোনার সঙ্গে সঙ্গে আপনার মনে ভেসে উঠবে আর্জেন্টিনার কথা। লাতিন আমেরিকার দেশটির সবচেয়ে বড় বিজ্ঞাপন তো তিনি। কেমন হতো যদি মেসিকে খেলতে দেখতেন ব্রাজিলের হয়ে? অসম্ভব মনে হচ্ছে, তবে হতে পারত এমনটাই। আর্জেন্টাইন মহাতারকার পূর্বপুরুষের আদি নিবাস ছিল যে চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশেই। এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ইতালীয় গবেষক ও সাংবাদিক ফিওরেনজো সান্তিনি। তার গবেষণায় উঠে এসেছে লিওনেল মেসির মাতৃপরিবার একসময় ব্রাজিলে বসবাস করত, পরে তারা আর্জেন্টিনায় স্থায়ী হয়। ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের রিবেইরাও প্রেতো শহরেই পরিবারের আসল পদবি কক্কিত্তিনি পরিবর্তিত হয়ে কুচিত্তিনি হয়। বহু বছর ধরে দক্ষিণ আমেরিকায় ইতালির মার্কে অঞ্চলের অভিবাসন নিয়ে কাজ করছেন সান্তিনি। ইতালির মেসেরাতেসি ক্রনিকলস পত্রিকায় তার গবেষণা প্রকাশিত হয়। সেখানে উঠে এসেছে মেসির পিতৃসূত্রের ইতিহাসও। 1893 সালে তার প্রপিতামহ অ্যাঞ্জেলো মেসি ইতালির মন্টেফিওরেতে রেকানাতি এলাকা ছেড়ে আর্জেন্টিনার রোজারিওতে পাড়ি জমান। মেসির মাতৃসূত্রের পদবী কুচিত্তিনি ইতালিতে প্রায় অদৃশ্য হওয়ায় বিষয়টি নিয়ে দীর্ঘদিন অনুসন্ধান চালান সান্তিনি। পরিবারের এক আত্মীয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি নিশ্চিত হন মূল পদবীতে ছিল কক্কিত্তিনি, যা ব্রাজিলে অবস্থানকালে পরিবর্তিত হয়। এই গবেষণার স্বীকৃতি হিসেবে ইতালির সান সেভেরিনো শহর মেসিকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়। 2015 সালে মেসির বাবা হোর্হে মেসি পরিবারের ইতালীয় নাগরিকত্বের প্রক্রিয়ায় সান্তিনির সহায়তা চান। তখনই জানা যায় পরিবারটি আগেই রেকানাতির নাগরিক নিবন্ধনে অন্তর্ভুক্ত ছিল। তবে আদিনিবাস যাই হোক, হলুদের বদলে মেসি আকাশী নীল জার্সিতে খেলায় স্বস্তি পেতে পারেন আর্জেন্টাইন সমর্থকরা। আসাদুজ্জামান লিটন, এখন। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।